श्री गुरुभ्यो नमः। विधाय हृदि विश्वेशं विधाय गुरुवंदनं बालानां सुखबोधाय क्रियते तर्क संग्रहः। তা আমরা যেই বিষয়ে চর্চা করছিলাম সেটি ছিল অনুমানের দুটি বিভাগ আছে বা দুটি তার প্রকাশ আমরা দেখি। একটা হচ্ছে স্বার্থানুমান রূপে, আরেকটি হচ্ছে পরার্থানুমান রূপে। এবার এই স্বার্থানুমান পরার্থানুমান কি, এই বিষয়ে কিছু চর্চা আমরা দেখেছি অলরেডি। স্বার্থানুমানের ক্ষেত্রে প্রক্রিয়াটা কি, আর পরার্থানুমানের ক্ষেত্রে আমাকে পাঁচটি অবয়ব রূপে একটা কনস্ট্রাক্ট দিতে হচ্ছে আহ, অন্য একজন ব্যক্তিকে, যাতে সে কনভিন্সড হয়ে যায় যে পর্বত বহ্নিমান। বহ্নি প্রত্যক্ষ সেও করেনি, আমিও করিনি। আমি আগে স্বার্থানুমান করে কনভিন্সড হলাম যে হ্যাঁ ওখানে বহ্নি আছে, তারপর একজনকে আমি কনভিন্স করব। এবার সেখানে বলা হচ্ছে যে আমরা এই জায়গায় ছিলাম, ঠিক আছে, এর টিকা। তো বলা হচ্ছে অনুমানম দ্বিবিধম স্বার্থম পরার্থম চ অত্র স্বার্থম স্বানুমিতি হেতু। এই স্বার্থানুমান কার জন্য করা হয়? যাতে আমার নিজের অনুমিতি জ্ঞানটা হয়। তথাহি, কি প্রকারে অনুমিতি জ্ঞান হয়? স্বয়মেব, নিজেই যখন বারবার দর্শন করে কোনো ব্যক্তি, ইয়ত্র ইয়ত্র ধূমঃ তত্র তত্র অগ্নিঃ, যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন, এইরূপ দর্শন যখন কোনো ব্যক্তি করে, যেমন কোথায় করে, কিচেনে করে, মহানাসাদৌ, মহান আসে বা কিচেনে করে, এখানে এই ব্যাপ্তিটা সে দেখলো, দেখে পর্বত সমীপম গাতাহা, পর্বতের কাছে গিয়ে, ওখানে গিয়ে কি করছে, তদ্গতে চাগ্নৌ সন্দিহানঃ, ওখানে গিয়ে সে অগ্নির বিষয়ে সন্দিহান হয়ে সে পর্বতে ধূমকে দেখে ওখানে ব্যাপ্তি দেখলো। ব্যাপ্তি দেখে কি বললো, ইয়ত্র ইয়ত্র ধূমঃ তত্র তত্র অগ্নিঃ। তো ওখানে ওর ব্যাপ্তি আছে, ওখানে কি হবে, সাধ্যা ভাববৎ অবৃত্তিত্বম রাদার দেন সাধ্যা ভাববৎ বৃত্তিত্বম। রেকর্ডিংটা এখনো আপলোড করিনি, সেখানে এই জায়গাটা বলা আছে, ইয়ত্র ইয়ত্র ধূমঃ তত্র তত্র অগ্নিঃ। তদনন্তরম বহ্নি ব্যাপ্য ধূমবানয়ম, বহ্নির ব্যাপ্য ধূম যুক্ত এই পর্বতটি, এই রূপ জ্ঞানটি উৎপন্ন হয়, জ্ঞানম উৎপদ্যতে। অয়মেব লিঙ্গ পরামর্শ ইতি উচ্যতে। এটাকে লিঙ্গ পরামর্শ বলা হয়। तस्मात् पर्वतो वह्निमान् इति ज्ञानम् अनुमितिः उत्पद्यते तदेतत् स्वार्थानुमानम। তো বলছে যে এর থেকে এই জ্ঞানটি উৎপন্ন হচ্ছে, লিঙ্গ পরামর্শ থেকে কি হচ্ছে উৎপন্ন জ্ঞান, পর্বত বহ্নিমান, এবং এই অনুমানের প্রক্রিয়াকে বলা হলো স্বার্থানুমান। আচ্ছা, এখানে বলা হচ্ছে আথা কথম অনুমানম অনুমিতিকরণম, কথম বা তসমাৎ অনুমিতেহে জনিহি ইতি। এখানে বলা হচ্ছে যে অনুমান কাকে বলে আর অনুমিতির করণ কাকে বলে, আবার এই অনুমান অনুমিতির জনক কিভাবে হয়। যে এই কথাটা জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা মানম প্রতি লাঘবাত, অল্প করে বলার জন্য, ছোট করে বলার জন্য, কনসাইজ ভাবে বলার জন্য কি করছে, আমাদের গ্রন্থকার বলছেন অনুমান বিভাগ মুখেন। এই মুখেন শব্দের অর্থ হচ্ছে তুমি কোন প্রসেস অবলম্বনে কথাটি বলছো। যেমন আমরা অনেক সময় বলি আহ অমুক ব্যক্তি ব্যাস মুখে প্রবচন করেন। ব্যাস মুখে প্রবচন করেন মানে বিস্তার করে বলছেন। অনেকে আবার খুব শর্ট অ্যান্ড সাকসিংক্ট কথা বলছেন, যেমন রমণ মহর্ষি, অল্প কথা, খুবই কম, তো সমাস মুখে তিনি কথা বললেন। তো বিভাগ মুখে না মানে এখানে ক্যাটাগরাইজ, মানে আগে এই ডেফিনিশন গুলো দিয়ে দেওয়া হচ্ছে না যে কাকে স্বার্থানুমান, মানে আগে এটা বলা হচ্ছে না যে কোনটা স্বার্থানুমান কোনটা পরার্থানুমান, কোনটা অনুমান কোনটা অনুমিতি, এসব বলা হলো না, আগে বিভাগটা করে দিলাম যে অনুমান দুই রকম, স্বার্থ পরার্থ, এবং স্বার্থানুমান থেকে স্বার্থানুমিতি জন্মাবে, পরার্থানুমান থেকে পরার্থানুমিতি জন্মাবে। এবার এখানে বলা হচ্ছে যে বিভাগ মুখে না এবা,
এইভাবে আগেই গ্রন্থকার ক্যাটাগরাইজ করলেন যে দেখো আমি আগেই ডেফিনিশন গুলো বলে তারপরে স্বার্থ পরার্থ বলবো, তাতে আবার আমাকে ওইগুলো আবার আলাদা করে ডিফাইন করতে হবে। তাই আমি আগে অনুমান অনুমিতির ডেফিনিশন না দিয়ে ওদের ক্যাটাগরাইজ করে নিলাম। ক্যাটাগরাইজ করে ক্যাটাগরি গুলোর মধ্যে এবার স্বার্থানুমিতি, তারপরে স্বার্থানুমান, এইগুলো ডেফিনিশন দেবো, তেমনই পদার্থের জন্য ডেফিনিশন দিয়ে দেবো। তো আমার একটা লেয়ারে খাটনি কম হলো, বা আমি ছোট করে নিলাম আমার এক্সপোজিশনটা। এবার বলছেন যে বুবোধ ইস্যু, এটা আগেও বলেছিলাম এই শব্দটার বিষয়। তো এই বুবোধ ইস্যু মানে কি হচ্ছে? বুবোধ ইস্যু মানে হচ্ছে যিনি জানাতে চান, মানে আচার্য বা শিক্ষক। তিনি কি বলছেন? তিনি বলছেন অনুমানম বিভাজাতে, অনুমানম ইতি, অনুমানম ইতি। অনুমানম ইতি বলতে, অনুমানম ইতি বলতে অনুমানম দ্বিবিধম, মানে এই যে গ্রন্থকার বললেন যে আমি সব আগে অনুমান অনুমিতি ডিফাইন করব, তারপরে আবার ওদের ক্যাটেগরিকে বলবো, তারপরে আবার সেই ক্যাটেগরিজ গুলো ডিফিনিশন দেব, তার চাইতে আমি আগে ক্যাটেগরি গুলো ছোট করে বলে দিই, বলে তারপরে তাদের ডেফিনিশন গুলো দেওয়া শুরু করব। তাই অনুমানম দ্বিবিধম স্বার্থম পরার্থম, এটাকেই বলা হচ্ছে বিভাগ মুখে না। বিভাগ আগে করে দেওয়া হলো, ক্যাটেগরাইজ করে দেওয়া হলো, বিভাগ মুখে না হলো। এবার কি বলা হচ্ছে? দ্বৈবিধ্যম দর্শয়তি, এদের মধ্যে এবার এই স্বার্থ পরার্থ শব্দের অর্থ বলে দুইবিধম, বলা হলো দুইবিধম দুই রকম। তো বলা হলো দুই রকম না, স্বার্থ অ্যান্ড পরার্থ, হোয়াট আর দ্য নেমস সেটা বলে দেওয়া হলো। এবার একটি সমাস এখানে ব্যবহার হচ্ছে, আমি একটা প্রশ্ন করব দেবদূতিকে, এখানে বাংলা এক্সপার্ট আমাদের। আহ, সমাসটা এখানে যেটা প্রয়োগ হচ্ছে, আমি এই কথাটা বলে দিচ্ছি, এটার মানে হচ্ছে स्वस्यार्थ प्रयोजनम यस्मात् तत्स्वार्थम इति समासः। स्वस्य अर्थः प्रयोजनम, যার মাধ্যমে নিজের প্রয়োজনটি সিদ্ধ হয়, তাকে বলা হচ্ছে স্বার্থম ইতি সমাসঃ। এখানে কোন সমাস হবে? তো মনে হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। আচ্ছা, কেন তুমি শস্য দেখে বলছো না ষষ্ঠী ওখানে লাগবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তা এটা তুমি বললে ঠিকই যে স্বস্য অর্থঃ, এটা এক প্রকারে বললে, কিন্তু আরেকটা কথা হচ্ছে যে সেটা তো হলো নিজের প্রয়োজনটুকু, হুম, হুম। কিন্তু যার মাধ্যমে নিজের প্রয়োজন সিদ্ধ হয়, স্বস্য অর্থ স্বার্থ এটা এক প্রকারে বললাম, ঠিক আছে, কিন্তু যার মাধ্যমে নিজের প্রয়োজন সিদ্ধ হয়, সেটা তো স্বস্য অর্থ ছাড়া অন্য একটা কিছু হবে, তাই না? ও, ও আচ্ছা, বহুব্রীহি হবে কারণ মানে বহুব্রীহি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কারণ এবং এখানে স্বার্থা মানে মানে সাধারণত সেটা নিজেরই ওপরে আসবে, এটা মানে অন্য কোথাও যাবে না। হ্যাঁ, মানে এখানে দেখো ইয়াসমাত শব্দটাকে তোমাকে ধরতে হবে। স্বস্য অর্থ আমার যেটা প্রয়োজন, নিজের যেটা প্রয়োজন, ইয়াসমাত কি পঞ্চমী হেতু, তাই না? যার মাধ্যমে আমার প্রয়োজন, হুম, এখানে তুমি বলবে প্রয়োজন, প্রয়োজন সিদ্ধ, যদি বলি সিদ্ধা, তাহলে মানে ওটা কাজটা তোমার হলো। তা আমি বলতে পারি এখানে, যদি আমি টিকাকারের উপরে যদি আরেকটা একটু লাইন অ্যাড করি, তখন বলবো সিদ্ধম ইতিয়াপি দেয়ম, ইতিয়াপি বোধ্যম, এই সিদ্ধাম শব্দটাও অ্যাড করে দাও, যেরকম টিকার স্টাইল আর কি, ঠিক আছে? তখন বলবো যে তৎ স্বার্থম, যার মাধ্যমে নিজের স্বার্থটি সিদ্ধ হচ্ছে, এখানে সেটাকে নেগেটিভ কোলোকিয়াল সেন্সে নিও না, মানে আমার কাজটা হচ্ছে বেসিক্যালি, তাকেও বলা হলো স্বার্থ। কারণ দেখো ওখানে আমার স্বার্থটা কি? আমার নিজের অনুমিতি জ্ঞানটা, তাই না? সেটার মাধ্যম কি হবে? অনুমান হবে, তাই স্বার্থানুমান। এবং আরেকটা টেকনিক চেনার, সেটা হচ্ছে স্বাস্য অর্থঃ, এখানে স্বাস্য হলো তোমার পূর্বপদ, উত্তর পদ হলো অর্থ, ঠিক আছে? পূর্ব এবং উত্তর পদ থেকে ভিন্ন কোনো তৃতীয় পদকে যে সমাস ইঙ্গিত করে, তাকে বলে বহুব্রীহি। সংস্কৃতে আরেকটা হ্যাঁ, চিহ্ন ঠিক। আছে তার, সংস্কৃতে বলা হয় যে বহুব্রীহি সাধারণত নপুংসকলিঙ্গ, তাই তৎ স্বার্থম, স্বার্থম নপুংসকলিঙ্গ ইতি সমাস। আচ্ছা,
তারপরে বলা হলো স্বপ্রয়োজনাঞ্চ। আমরা এই পার্টটা রিভাইজ করছি, পার্টটা শেষে বলেছিলাম লাস্ট ক্লাসে, সমাসটা বলিনি, বাট এই এটা কিছুটা বলে দিয়েছিলাম অল্প করে। তো স্বপ্রয়োজনম চ স্বস্য অনুমেয় প্রতিপত্তি, মানে নিজের অনুমেয়, অনুমেয় মানে যে বস্তুটাকে আমি অনুমানের মাধ্যমে জানতে চাইছি, মানে বহ্নি, বহ্নি জ্ঞান। বহ্নি জ্ঞান যাতে আমার ঠিক ঠিক হয়, তার যদি ঠিক ঠিক প্রতিপত্তি, প্রতিপত্তি মানে যথার্থ জ্ঞান যাতে হয়, সেটাই আমার হচ্ছে এখানে, মানে নিজের অনুমেয় বস্তু ঠিক ঠিক জ্ঞান, এটাই হচ্ছে স্বপ্রয়োজন। তার জন্য আমার স্বার্থানুমান লাগবে। এইভাবেই বলছেন এবং পরার্থম ইত্যস্য আপি, এইভাবে পরার্থের জন্য বুঝতে হবে। আয়াম ইতি, আচ্ছা এর বলছেন আয়াম শব্দটা কোত্থেকে এলো? দাঁড়াও, अयमेव, हाँ अयमेव लिंग परामर्श इति उच्यते। अयमेव लिंग परामर्श इति उच्यते, এই প্রসেসটাকে বলা হচ্ছে লিঙ্গ পরামর্শ। আমরা জানি লিঙ্গ শব্দের মানে হচ্ছে হেতু, ঠিক আছে। পরামর্শের মানে কি হচ্ছে? ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান, ঠিক আছে। লিঙ্গ মানে হেতু বা যার দিয়ে তুমি চিনবে জিনিসটা। পরামর্শ মানে হচ্ছে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান, এটা আমরা দেখেছি। এবার বলা হচ্ছে লিঙ্গ পরাম, হ্যাঁ বলা হচ্ছে যে আয়াম ইতি। এবার এই আয়াম ইতি বাক্যের ব্যাখ্যা ব্যাখ্যা হবে। তো কি ব্যাখ্যা হচ্ছে? ব্যাপ্তি বলেন লীনম অর্থম গময়তি ইতি লিঙ্গম। বলা হচ্ছে লিঙ্গকে, লিঙ্গের ডেফিনিশন এবার দেওয়া হচ্ছে। আমরা একটা হেতু বললাম এতক্ষণ, লিঙ্গ ইজ ইকুয়াল টু হেতু ভেবে বলে যাচ্ছিলাম, একটা লিঙ্গের একটা ফর্মাল ডেফিনিশন নিয়েই না। টিকাকার বলছে লিঙ্গের ডেফিনিশন কি, যে ব্যাপ্তির কে অবলম্বন করে নিজের গন্তব্য মানে অর্থের দিকে পৌঁছে যায় বা পৌঁছে দেয়, তাকে বলা হয় লিঙ্গ। ব্যাপ্তি বলে না লীনম অর্থম, লীনম মানে অর্থম বা নিজের ধ্যেয় বস্তু বা টার্গেট বস্তু, বা এখানে বহ্নি, বহ্নিকে, বহ্নিতে আমাকে পৌঁছে দেবে ব্যাপ্তির মাধ্যমে কে? ধূম। তাই ধূমকে বলা হলো লিঙ্গম। তাচ্চা ধূমাদি, এক্সাম্পল বলা হলো তাচ্চা ধূমাদি, ধূম এটসেট্রা। অন্যান্য অনুমানও তো হতেই পারে, তাই এখানে আদি বলা হলো এটসেট্রা। তস্য পরামর্শ জ্ঞান বিশেষ ইত্যর্থ। এবার এই লিঙ্গটা যখন আমি তো, আমার তো এর প্রত্যক্ষ হচ্ছে না, আমার তো সেখানে পর্বতের সঙ্গে বহ্নির প্রত্যক্ষ হচ্ছে না, আমার হচ্ছে পর্বত দেখছি, পর্বতে ধূমও দেখছি। তো এই ধূম দেখতেই যখন তার সঙ্গে আমার এই পরামর্শ জ্ঞানটি হচ্ছে, তস্য পরামর্শ জ্ঞান বিশেষ ইত্যর্থ। তো এখানে বলা হলো যে ধূমকে দেখলাম, ধূমকে দেখেই আমার এই ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান হলো, তার থেকে আমার একটা অনুমিতি জন্মাবে, ঠিক আছে। তো এই পরামর্শটা হচ্ছে একটি বিশেষ প্রকারের জ্ঞান। সব ইজ পরামর্শ ইজ ইকুয়াল টু অল কাইন্ড অফ জ্ঞান? নো, পরামর্শ একটা বিশেষ প্রকারের জ্ঞান, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞান। তাই বলা হলো জ্ঞান বিশেষ, সার্টেন টাইপ অফ জ্ঞান হ্যাজ টু কাম আফটার সিইং দিস ধূমা। আচ্ছা, তারপরে বলা হচ্ছে তসমাদিতি। তসমাৎ শব্দটা কোথায় এলো? তসমাৎ পর্বতো বহ্নিমান, এই লিঙ্গ পরামর্শ থেকে কি হলো? তসমাৎ পর্বতো বহ্নিমান, এই এই অনুমিতি জ্ঞান উৎপন্ন। তো বলা হলো তসমাদিতি লিঙ্গ পরা। তসমাৎ মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ তসমাৎ? এই তৎ শব্দ মানে কি এখানে? তাই বলা হচ্ছে লিঙ্গ পরামর্শাত ইত্যর্থ। লিঙ্গ এবং পরামর্শ এই দুটো থাকলে আমার, these two are indicated by the word tat or tasmat over here. স্বার্থানুমানম উপসংহরতি। এবার কি বলা হচ্ছে? তাদেতৎ ইতি। So all of this is tadetat iti, all of this is from here। তত্র স্বার্থম স্বানুমিতি হেতু থেকে নিয়ে, তথা হি থেকে নিয়ে এই পর্যন্ত, all of this is the portion related to স্বার্থানুমান। তাদেতৎ ইতি স্বার্থানুমানম।
তো স্বার্থানুমানম উপসংহরতি, স্বার্থানুমানের প্রসঙ্গটার উপসংহার করছেন তদেতৎ ইতি এই বাক্যের দ্বারা। यस्मात् इदं स्वप्रतिपत्ति हेतुः तस्मात् एतत् स्वार्थानुमानम् इत्यर्थः। বলা হচ্ছে যার মাধ্যমে এই সব প্রতিপত্তি হয় বা নিজের জ্ঞাতব্য বস্তুর বিষয়ে ঠিক ঠিক নলেজ হয়ে যায়, তাকে বলা হচ্ছে এখানে স্বার্থানুমান। এরকম একটা ব্যাখ্যা তিনি করেছেন গ্রন্থকারে। এবার আমরা আসছি পরার্থানুমান। মানে এই পর্যন্ত একটা খুব ইন্টারেস্টিং পার্ট আমরা দেখছি, যেগুলো হচ্ছে আহ, যাকে বলা যায় যে ডেফিনিশনস বা কিছু আসছে এবং সেখানে আমরা কিছু অ্যাপারেটাস বিল্ড আপ করলাম অনুমানকে বোঝার জন্য। এবং অনুমান সব প্রমাণের মধ্যে সব থেকে শক্ত, অনুমানকে বোঝা সব থেকে শক্ত। তো অনুমানের টুলস গুলো আমরা আস্তে আস্তে এখন বিল্ড করছি। আমরা যে নেক্সট পার্টে এখন আসছি সেটা হচ্ছে এই যে ইয়াত্তু স্বয়ং। এবার বলা হলো যে তাহলে পরকে কি করে বোঝাই, কোনো অন্য ব্যক্তিকে কি করে বোঝাবো যে এটা অনুমান। তা বলা হলো ইয়াত্তু স্বয়ং ধূমাত অগ্নিম অনুমায়, যে এবার যদি কেউ নিজের থেকে ধূম দেখে অগ্নির অনুমান করে নেয়, কিন্তু পরম প্রতি অন্যকে বোঝাবার জন্য যদি সে এই পঞ্চাবয়ব বাক্য ব্যবহার করে, তাকে বলা হবে, তো সেই প্রসেস অফ ইউজিং দ্য পঞ্চাবয়ব বাক্য, কারণ সেই ব্যক্তি হয়তো তার সেই ব্যাপ্তি জ্ঞান হচ্ছে না, তাকে তোমাকে করাতে হচ্ছে, তো তখন বলা হচ্ছে তৎপরার্থানুমানম। তো এই ব্যাপ্তি জ্ঞানটা কিরকম এখানে বলা আছে। আমরা এই বিষয়ে অলরেডি চর্চা করেছি, তাও একবার আবারও বলি। এই জায়গাটা কি বলা হচ্ছে, যথা পর্বতো বহ্নিমান ধূমবৎবাৎ, পর্বতো বহ্নিমান ধূমবৎবাৎ, এটা হচ্ছে ক্লেম। পর্বতো বহ্নিমান, পর্বতে আগুন আছে। সে বলবে তুমি কি করে জানলে? আমি বলবো ধূম আছে বলে। তুমি কি ধোঁয়া থাকলে কি করে আগুন হবে? তখন আমি ব্যাপ্তিটা বললাম, ইয়ো ইয়ো ধূমবান স স বহ্নিমান। আচ্ছা, কোথাও দেখেছো এরকম? তুমি যেরকম একটা আজব কথা বলছো, হ্যাঁ দেখেছি। কোথায় দেখেছি? কিচেনে দেখেছি। তাই এখানেও এরকম দেখছি। দেয়ারফোর তসমাৎ তথা, দেয়ারফোর এই আমাদের পর্বতীয় বহ্নিমা, এরকম একটি কথা এসেছে। এবার এখানে বলা হবে যে এই যে কথাটি এলো, এর কতগুলো নাম আছে। পর্বত বহ্নিমান, এটাকে বলা হয় প্রতিজ্ঞা বা ক্লেম। তারপরে হচ্ছে ধূমবৎবাৎ, কেন? ধূমা আছে বলে, এটাকে বলে হেতু বাক্য। ইয়ো ইয়ো ধূমবান স স বহ্নিমান, এটাকে বলা হচ্ছে উদাহরণ বাক্য। যথা মহানসম, এটা এই ইয়ো ইয়ো বহ্নি ধূমবান থেকে নিয়ে যথা মহানসম, এটা তোমার উদাহরণ বাক্য। তথা চ অয়ম, এটাকে বলা উপনয়। আর এটা কেবল নিগমন, তসমাৎ তথা, দেয়ারফোর, এটাকে বলা হয় তার নিগমন বাক্য বা কনক্লুশন। আচ্ছা, এবার আমরা দেখো এখানে আবার দীপিকাকার খুব বেশি ব্যাখ্যা করেননি এই জায়গায়, পরে করেছেন, পরে তিনি আবার বিস্তার করেছেন। আমরা পদকৃত্যকে অবলম্বন করে চলছি, তো সেখানে আমরা দেখব ক্রমপ্রাপ্তম পরার্থানুমানম আহা ইয়াত্তু ইতি। একটা ক্রমে কথা হচ্ছে। আমরা আগে দেখলাম বিভাগ মুখে না স্বার্থ পরার্থ নামগুলো বলা হলো, উদ্দেশ করা হলো, তারপরে তাদের বিষয়ে কিছু চর্চা হলো, স্বার্থানুমানের বিষয়। এবার আমরা পরার্থানুমান দেখছি। তখন বলা হচ্ছে ক্রমপ্রাপ্তম পরার্থানুমানম আহা। এবার এই ক্রমে
স্বার্থানুমান হয়ে গেলে এবার ইন দিস সিকোয়েন্স নাও উই আর ডিসকাসিং পরার্থানুমান। यत् पंचावयव वाक्यम प्रयुज्यते तत् परार्थानुमानम इति संबंध। তো পরার্থানুমান কাকে বলা হয়? যেখানে পাঁচটি অবযব যুক্ত বাক্যকে প্রয়োগ করা হবে। তো বলা হলো পঞ্চাবয়ব ইতি। পঞ্চাবয়ব ইতি কোথায় এলো এটা? এটা এসেছে এখানে, পঞ্চাবয়ব বাক্যম প্রয়ুক্তে। এবার বলা হচ্ছে একটা সংজ্ঞা, এটা খুব ইন্টারেস্টিং এই জায়গাটা। আমি একটু পড়ে দিচ্ছি তারপরে বলছি। अथ अवयवत्वं नाम द्रव्यसमवायिकारणत्वं प्रतिज्ञादिषु तदसम्भवात्। कथम् एते अवयवाः स्युः इति चेत् अनुमानवाक्यैकदेशत्वात् तु अवयवाः इति उपचर्यन्ते इति गृहाण। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। বলছেন গ্রন্থকার যে একটা বাক্য এখানে এসেছে, এটা এটা একটু খেয়াল করো। अथ अवयवत्वं नाम द्रव्य समवायी कारणत। দ্রব্যের সম দ্রব্যের যে সমবায়ী কারণ তাকে বলা হয় অবয়ব। এটা ন্যায়মত। মানে দ্রব্যের সমবায়ী কারণ কি হয়, আমরা কিন্তু এখনো পরমাণুর বিষয়ে কোনো চর্চা করিনি। প্রাচীন ন্যায় বরং এই বিষয়ে খুব ভালো চর্চা আছে, বৈশেষিকেও আছে, এই বিষয়ে আমরা জানিনি। কিন্তু এটা জাস্ট খেয়াল রাখবে যে এটা মত। মত হচ্ছেই যে দ্রব্যের সমবায়ী কারণকে আমরা বলে থাকি পরমাণু, যে কোনো দ্রব্যের। এবার দ্যাট মেক্স সেন্স, কারণ আমরা তো এই জিনিস কাপড় আর তন্তুর কেউ বলছিলাম যে কাপড়ের সে মানে সমবায়ী কারণ, তন্তু সংযোগকে বলছিলাম সংযুক্ত সমবায়ী কারণ, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো ওইভাবে ঠিকই আছে, তন্তু যদি বিল্ডিং ব্লক হয় কাপড়ের, তাহলে তন্তু তোমার সমবায়ী কারণ, কোনো অসুবিধা নেই। সেইভাবেই বলা হচ্ছে যে দ্রব্যের কোনো বেসিক ফাউন্ডেশনাল দ্রব্যেরও তো কোনো একটা সমবায়ী কারণ থাকতেই পারে, তাকে বলা হলো পরমাণু। তো বলছে যে অবয়ব তো দ্রব্যের হয়, তাকে বলা হয় পরমাণু। প্রতিজ্ঞা এগুলো তো স্টেটমেন্ট। প্রতিজ্ঞাদিষু তদসম্ভবাত কথমেতে অবয়বাহ স্যুঃ। প্রতিজ্ঞা ইত্যাদি যে বাক্যগুলো বললাম, পাঁচটা অবয়ব মানে পাঁচটা যে বাক্য, এখানে তোমার এগুলো কি করে আসবে? এখানে এগুলোকে অবয়ব কি করে বলবো? এগুলো তো পরমাণু না, এগুলো সেন্টেন্স, স্টেটমেন্ট। তাই বলা হলো अनुमान वाक्यैक देशत्वात्तु अवयवाः इति उपचार्यन्ते इति गृहाण। এখানে একটা উপচার করা হচ্ছে। উপচার বলতে এখানে একটি নন স্ট্যান্ডার্ড একটা ইউজ করে নেওয়া হচ্ছে। কি ইউজ করা হচ্ছে? কার ইউজ করা হচ্ছে? এই অবয়ব শব্দের একটা টেকনিক্যাল যে টার্ম, সত্যি হ্যাঁ পরমাণুকে বলবো, তার থেকে বাইরে একটা ইউজ করা হচ্ছে। তার কি ইউজ করা হচ্ছে সেটা হচ্ছেই वाक्यैक देश। যে অনুমান, অনুমান বলার সময় পাঁচটি বাক্য বলছি, পরার্থানুমান বলার সময় পরার্থানুমানের যে, ধরো আমি যদি বলি পরার্থানুমানের পাঁচটি বাক্য, এটাকে একটা পাঁচটি বাক্যের সমাহারকে যদি আমি একটি বড় স্টেটমেন্ট ধরি, এই স্টেটমেন্টের কোনো একটি অংশ, এক দেশকে কোনো একটি পোর্শন, মানে এখানে এক একটা এরকম পাঁচটা পাঁচটা খণ্ড করে এই এক একটা খণ্ড বা এক একটা দেশ, এক দেশকে আমরা বলছি অবয়ব। এখানে এইভাবে অবয়ব শব্দের আমরা ইউজ করলাম, উপচার করলাম, মানে এটা নন স্ট্যান্ডার্ড ইউজ করলাম, এটা বুঝতে হবে। এখানে এখানে এই বলা হচ্ছে না যে দিস ফাইভ বাক্যস আর লাইক পারমাণুস এন্ড সো অন, নো, উই আর নট সেইং দ্যাট। তারপরে বলা হচ্ছে, এক সেকেন্ড, এটা হ্যাঁ, ननु एवमपि पञ्चावयववाक्यस्य अनुमानत्वमेव न विचारसहं तस्य
लिंग परामर्शत्वाभावात् इति चेत् मा एवं लिंग परामर्श प्रयोजक लिंगे अनुमानम इति उपचार मात्रत्वात्। তো বলা হলো যে পঞ্চাবয়ব বাক্যকে অনুমান কেন বলবো? Why should I say a statement with 5 portions? Why should I call this as anuman? এখানে তো লিঙ্গ পরামর্শ নেই। লিঙ্গ পরামর্শ না থাকলে তো অনুমান হয় না, আমরা দেখেছি। আমার স্বার্থানুমানে লিঙ্গ পরামর্শ দরকার ছিল, এখানে তো তুমি 5টা সেন্টেন্স বলছো। তো পঞ্চাবয়ব বাক্যস্য অনুমানত্বমেব ন বিচারসহম, এটাকে তো অনুমান বলাই যাবে না। তাই জন্য এই বিষয়ে কোনো চর্চাই করা উচিত না অনুমান প্রকরণের। তো বলা হচ্ছে যে না, তাস্য লিঙ্গ পরামর্শত্বাভাবাৎ ইতি, সেখানে লিঙ্গ পরামর্শের অভাব আছে, তাই বলা হলো মা এবং, এটা পূর্বপক্ষ, নানু মানে পূর্বপক্ষ হইল, মা এবং না এরকমটা নয়, লিঙ্গ পরামর্শক প্রয়োজক লিঙ্গে অনুমানম ইতি উপচার মাত্রত্বাৎ। বলবার বক্তব্য কি, এই যে আহ পঞ্চাবয়ব বাক্যটা আছে, এই পঞ্চাবয়ব বাক্য বেসিক্যালি কি করছে, এটা লিঙ্গ পরামর্শকেই ইন্ডিকেট করে দিচ্ছে অন্য ব্যক্তির কাছে। তার নিজের হয়তো ওইভাবে লিঙ্গ পরামর্শ জ্ঞান হচ্ছে না নিজের থেকে, কিন্তু এই পঞ্চাবয়ব বাক্যের মাধ্যমে তো তার সেটা হচ্ছে। সে বুঝলো ও এটাকে লিঙ্গ বলবো, এটা পরামর্শ জ্ঞান, ওকে আমি বাক্যের মাধ্যমে সেই জ্ঞানটা করিয়ে দিচ্ছি, ওর নিজের থেকে বোধ না হলেও। তাই এই যে পঞ্চাবয়ব বাক্য, এরা হচ্ছে প্রয়োজক লিঙ্গ পরামর্শের, লিঙ্গ পরামর্শ জ্ঞান ওর মধ্যে ওই ওই পর বা অপর ব্যক্তির মধ্যে সেটা উৎপন্ন করিয়ে দিচ্ছে। তাই এই পঞ্চাবয়ব বাক্যকেও আমরা বলে দিই যে এরাও হচ্ছে অনুমান। মানে অনুমান শব্দ ঠিক আছে, লিঙ্গ পরামর্শ জন্যম হবে, মানে সরি লিঙ্গ পরামর্শ জ্ঞানকে অনুমান বলছি, বা লিঙ্গ পরামর্শের যে প্রক্রিয়াটি এটাকে ব্যবহার করে যে অনুমিতি জ্ঞান হবে তাকে বলছি অনুমান, সেটা ঠিক কথা। কিন্তু এই পঞ্চাবয়ব বাক্যের মাধ্যমেও ব্যক্তির অন্য একজন অপর ব্যক্তির লিঙ্গ পরামর্শের জ্ঞান হচ্ছে, তাই আমি এখানে বলবো অনুমানম। তাই তাই এই পঞ্চাবয়ব বাক্যের জন্য আমি অনুমানের শব্দের উপচার করতে পারি, আই ক্যান ইনফর্মালি ইউজ ইট ফর অনুমান। তদুদাহরতি यथा ইতি তথা চ অয়ম ইতি। এবার একটা এক্সাম্পল দিচ্ছেন যে না এই যে দোষটা হলো, সরি এবার এবার বলছেন যে না দোষ, সরি না, এবার এক্সাম্পল দিচ্ছেন যে কি করে, মানে হোয়াট ইজ দ্য প্রসেস অফ দিস পঞ্চাবয়ব বাক্য, মানে কিভাবে চলছে জিনিসটা। তো বলছেন টিকাকার যে পদার্থানুমান বললাম, এর এক্সাম্পল কি সেটা বোঝানোর জন্য গ্রন্থকার বলছেন যথা ইতি, যথা পর্বতো বহ্নিমান ইতি। তারপরে বলা হলো তথা চ অয়ম, এখানে তো পর্বতো বহ্নিমান থেকে নিয়ে যথা মহানসা তথা চ অয়ম এই পর্যন্ত। অয়ম চ পর্বতঃ তথা, এই পর্বত ঠিক সেই রূপ, वह्नि व्याप धूमवान इति अर्थः, तस्मात् तथा इति। तो तस्मात् तथा माने व्हाट इज दिस तस्मात् तथा? तो तस्मात् तथा এই যে এখানে লেখা আছে তসমাৎ তথা ইতি, দেয়ারফোর, আমি এটাকে বললাম দেয়ারফোর। দেয়ারফোর মানে তসমাৎ শব্দটা কি, পঞ্চমী, হেতু কি তাহলে এখানে, মানে হোয়াট ইজ দ্য রিজন দ্যাট আই এম ক্লেমিং দ্যাট पर्वतो वह्निमान। तो বলা হচ্ছে দিস পর্বত হি বহ্নি ব্যাপ্য ধূমবত্বাৎ, এই পর্বতে বহ্নির
ব্যাপ্য ধূম আছে বলেই এই পর্বত বহ্নিমান। অনেন ইতি, এর মাধ্যমেই আমার এই পরার্থানুমান বা পরার্থানুমিতি হয়ে যাচ্ছে। অনেন পঞ্চাবয়ব বাক্যেন, এই পাঁচটি বাক্যের মাধ্যমে এটা প্রসেস এইভাবে বলা হয়। এবার আমি অলরেডি এটা বলে দিয়েছি, তাও একটু চর্চা করে দিচ্ছি। আচ্ছা, এটার পদকৃত্য কতটা বড় একবার চেক করি। এটা বড় আছে, তো যেটুকু আমরা করতে পারবো আমরা দেখব। प्रतिज्ञा हेतु उदाहरण उपनय निगमनानि पंचावयवाः। पर्वतो वह्निमान् इति प्रतिज्ञा, धूमवत्वात् इति हेतुः, यो यो धूमवान् स स वह्निमान् इति उदाहरणम्, तथा च अयम् इति उपनयः, तस्मात् तथा इति निगमनम्, स्वार्थानुमानिति परार्थानुमान, स्वार्थानुमानिति परार्थानुमानित्योः লিঙ্গপরামর্শ এব কারণম, তস্মাল্লিঙ্গপরামর্শোনুমানম। এবার বলা হচ্ছে যে আহ পঞ্চ অবয়ব, তো কি বললাম, পর্বত বহ্নিমান, দিস ইজ প্রতিজ্ঞা। এটা হচ্ছে পাঁচটা যে অবয়ব তার লিস্ট দিয়ে দিল। এবার একটা এক্সাম্পল, হোয়াট ইজ প্রতিজ্ঞা। পর্বত বহ্নিমান, এই স্টেটমেন্টটা, দিস ক্লেম ইজ প্রতিজ্ঞা। ধূমবৎবাত হেতু, why am I saying পর্বত বহ্নিমান, ওখানে ধূম আছে। यो यो ধূমবান স স বহ্নিমান ইতি উদাহরণম, যা যা ধূমবান তাই তাই বহ্নিমান, এটা উদাহরণ। তথা চ অয়ম, এইটিও ঠিক সেই রূপ, কিচেনের মতোই, কোনটি, পর্বত, এটি উপনয়। দেয়ার ফোর, তসমাৎ তথা, তো কি বহ্নি বাপ্য ধূমবৎবাৎ, তসমাৎ তথা ইতি নিগমনম। তাই বলা হচ্ছে স্বার্থানুমান হোক বা পরার্থানুমান হোক, সরি স্বার্থানুমিতি হোক বা পরার্থানুমিতি হোক, দুটির পেছনেই কারণ একটাই, লিঙ্গ পরামর্শ এব কারণম, লিঙ্গ পরামর্শিত কারণম। দেয়ারফোর we say যে লিঙ্গ পরামর্শ আর the অনুমানাস, তসমাৎ therefore we say লিঙ্গ পরামর্শ আর অনুমান। এবার আমরা আবার এই বিষয়ে ঢুকি। দীপিকা, সরি, পদক্ষেপ। নানু, পূর্বপক্ষ একটা কোয়েশ্চেন ছাত্র করছে, নানু পঞ্চাবয়ব বাক্যম, বলা হলো পাঁচটা বাক্য আগের প্রসঙ্গে, আগের মূল প্যাসেজে। ইতিয়াত্র কে তে পঞ্চাবয়বাহ, কারণ আমি বলে দিয়েছিলাম নামগুলো, মূলকার তো তখন ওই জায়গায় নামটা বলেননি, এখানে বলছেন। তাই বলা হচ্ছে যে কে তে পঞ্চাবয়বাহ, হাউ ডু উই আইডেন্টিফাই হোয়াট আর দোজ পঞ্চাবয়বাহ। तो अतः anticipating this question, ग्रंथकारा is दर्शयति, he is showing pratigya iti by the sentence pratigya etc. प्रतिज्ञा, प्रतिज्ञादि अन्यतमत्वम, अवयवत्वम, साध्य विशिष्ट पक्ष बोधक वचनम प्रतिज्ञा। তো বলা হচ্ছে এই প্রতিজ্ঞা ইত্যাদি কি, এরা হচ্ছেন এই পঞ্চাবয়ব পরার্থানুমানের
পাঁচটি অবয়ব, এই প্রতিজ্ঞা ইত্যাদি। তারপরে বলা হচ্ছে সাধ্য বিশিষ্ট পক্ষ বোধক বচনম প্রতিজ্ঞা। সাধ্য মানে পর্বত, পর্বতে, সরি, সাধ্য হচ্ছে বহ্নি, পক্ষ হচ্ছে পর্বত। তো পক্ষে সাধ্য যে আছে, এর বোধক বচন হচ্ছে, বা যার মাধ্যমে যেটা ওই যেই স্টেটমেন্টের মাধ্যমে, যেই অবয়বের মাধ্যমে সেটা জানতে পারছি, দ্যাট ইজ প্রতিজ্ঞা। আচ্ছা, হেতু কি দিয়ে জানবো, হেতু কি দিয়ে চিনবো? আইদার সে হেতুতে পঞ্চমী বিভক্তি ব্যবহার হবে বা তৃতীয়া বিভক্তি ব্যবহার হবে, পঞ্চম্যন্তম বা তৃতীয়ান্তম বা লিঙ্গবচনম, পঞ্চম্যন্তম তৃতীয়ান্তম বা লিঙ্গবচনম হেতু। যেমন ধূমবৎবাত, ওখানে পঞ্চমী, তৃতীয় বিভক্তিও ব্যবহার করা যেত। এবার বলা হচ্ছে যে ঠিক আছে, আমি বুঝলাম ধূমবৎবাত, বাট হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড যে আহ, মানে মানে ক্যান ইউ গিভ মি এন এক্সাম্পল? ধূমবৎবাত, তুমি যে বলছো যে ধূম আছে, তো ধূমের সঙ্গে অগ্নির অ্যাসোসিয়েশন কোথায় আছে? তো ইয়াত্র ইয়াত্র ধূমঃ তত্র তত্র বহ্নি। তো ব্যাপ্তি, এই ব্যাপ্তিকে যে দেখাতে পারে এইরকম একটি দৃষ্টান্ত এবং বচন, যেমন ইয়ত্র ইয়ত্র ধূমঃ তত্র তত্র বহ্নি, এটা হচ্ছে বচন, এবং দৃষ্টান্তটা কি হচ্ছে, যথা মহানসে, এটা হয়ে গেল উদাহরণম। তারপরে বলা হচ্ছে উহাহৃত व्याप्ति विशिष्टत्वेन हेतोः पक्षधर्मता प्रतिपादक वचनम उपनय। এখানে একটা কথা বলা হচ্ছে যে উপনয় কাকে বলা হবে। তো व्याप्ति विशिष्टत्वेन, व्याप्ति विशिष्टत्वेन মানে ব্যাপ্তি যুক্ত যে হেতু, হেতু কি ধূমও বললাম, তো ধূমের সঙ্গে একটা ব্যাপ্তি জ্ঞান হচ্ছে, এই ব্যাপ্তি জ্ঞানটা হচ্ছে বলে আমার পক্ষে সাধ্যের প্রতিপাদন হচ্ছে, তাকে বলা হলো উপনয়। এবং এই পুরো রিজনিংটা যে দেখানো হলো, এই যে পুরো রিজনিংটা করা হলো যে হ্যাঁ প্রতিজ্ঞা, হেতু, উদাহরণম, উপনয়, অন দ্য বেসিস অফ দিস যে কনক্লুডিং বাক্য বলা হলো, যে পক্ষে সাধ্য আছেই, তাকে বলা হচ্ছে নিগমন, কনক্লুশন ওয়াক্য। ইদমেব লক্ষণম হৃদি নিধায় প্রতিজ্ঞাদীন, प्रतिज्ञादीन, प्रतिज्ञादीनी, प्रतिज्ञादीन विशिष्य, हाँ प्रतिज्ञादीन विशिष्य दर्शयति, হ্যাঁ ঠিকই। তো ইদমেব লক্ষণম হৃদি নিধায়, এই লক্ষণটাকেই মাথায় রেখে, কিপিং ইন মাইন্ড, প্রতিজ্ঞা ইত্যাদির কথা, প্রতিজ্ঞা ইত্যাদির কথা বিশেষ করে বলেছেন। কে বলেছেন? গ্রন্থকার বলেছেন, পর্বত বহ্নিমান ইত্যাদি না, লিঙ্গ ইতি। তারপরে বলা হচ্ছে যে এই যে জ্ঞায়মানম লিঙ্গম অনুমিতিকরণম ইতি বৃদ্ধোক্তম না যুক্তম,
যদি কেউ এরকমটা বলে যে আচ্ছা, এই যে ধোঁয়াটা দেখছি, অনেক সময় তো এরকম হয় যে আগুন লেগে আছে এবং মানে আগুনটা লাগলো, আগুন লেগে আগুনটা নিভেও গেল, কিন্তু ধোঁয়া এখনো উঠে যাচ্ছে, এটা তো হয়। তাহলে এই যে লিঙ্গটা আমি দেখলাম, মানে মানে সেখানে কি, সেখানে তো আমি ধোঁয়া দেখছি, সেখানে আমি ধোঁয়া দেখছি, ভেরি ট্রু। বাট সেই যে ধোঁয়াটা আমি দেখলাম, সেই ধোঁয়ার পিছনকার যে কারণ মানে আগুন, আগুনটা তো ওখানে নেই। তাহলে কি আমি এটা বলতে পারবো যে এই যে লিঙ্গটি সেটি বৃদ্ধ হয়ে গেছে, বা সেই এই লিঙ্গটি পুরনো, এটা একটা অতীত আগুনের ইঙ্গিত করছে, এটা কোনো ইউজ নেই? কারণ এখন যদি এটার বেসিসে বলি বহ্নিমান, তাহলে সেটা ভুল, এটা আগের একটা আগুন থেকে ধোঁয়াটা এখনো উঠে যাচ্ছে। তো বলা হচ্ছে যদি কেউ এরকমটা ভাবে, না উক্তাম, তাহলে সেটা ঠিক না। কেন? ইয়ম যজ্ঞশালা বহ্নিমতি অতীত ধূমাত। এরকম একটা দৃষ্টান্ত দিলেন যে যজ্ঞশালাতে বহ্নিমতি, যজ্ঞশালায় আগুন আছে অতীত পাস্টের অগ্নির জন্য, ইত্যাদৌ লিঙ্গাভাবেপি অনুমিতি দর্শনাৎ ইত্যাভিপ্রায়বান। যে এইসব ক্ষেত্রে আমরা দেখি, আমরা বলি কি যোগ্য, মানে আমরা এই অনুমানটুকু তো করতে পারি যে হ্যাঁ এখানে কোনো না কোনো সময় অগ্নি ছিল। ইয়ম যজ্ঞশালা বহ্নিমতি অতীত ধূমাত। বলা হচ্ছে যে इत्यादौ लिंगाभावेपि अनुमिति दर्शनात् इत्यभिप्रायवान् लिंग परामर्श एव करणम इत्याचष्टे लिंग परामर्श एव इति। তো এখানে যেটা বলা হচ্ছে যে যে একটা এইরূপ জ্ঞানও আমার অন্তত হয় যে ইয়ম যজ্ঞশালা বহ্নিমতি অতীতে বা পূর্বকালে, এইটুকু তো জ্ঞান আমার হচ্ছে এখানে। তাহলে আমি কি করে বলবো যে আমার বন্যী জ্ঞান হলো না? মানে অবশ্যই হয়েছে, হ্যাঁ, সেটা একটা পূর্বের বন্যিরও হতে পারে। এবার এই জায়গাটাকে ধরে আমরা আগামী ক্লাসের মানে বাকি পোর্শনটা, এটা একটু বড়, আমরা সেই বিষয়ে চর্চা করব। আমরা এই জায়গায় ছিলাম, এই জায়গাটার থেকে আমরা আবার শুরু করবো ইয়ামানম লিঙ্গম অনুমিতি কারণম এখান থেকে নিয়ে আমরা অনুমানম উপসংহারিত এই পোর্শন পর্যন্ত শেষ করে আমরা তারপরে অন্যান্য বিষয় প্রবেশ করব। আপাতত এখানেই निधाय हृदि विश्वेशम विधाय गुरुवंदनम बालानां हितबोधाय क्रियते तर्क संग्रह। श्री गुरुभ्यो नमः।